মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। দেশের বেশিরভাগ জেলায় জমা দিচ্ছেন আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীরা। মিছিল শোডাউন করলে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির। এখনো চূড়ান্ত হয়নি জাতীয় ঐক্যফ্রন্টের আসন বণ্টন। জোটগত নয়, দলগতভাবে মনোনয়নপত্র জমা দিবেন প্রার্থীরা, জানালেন শীর্ষ নেতারা। শেখ হাসিনা সরকারের সঙ্গে সশস্ত্র বাহিনীদের শতাধিক অবসরপ্রাপ্ত কর্মকর্তার একাত্মতা। প্রধানমন্ত্রী বললেন, সন্ত্রাসীদের কাছ থেকে মনোনয়ন নিয়ে আইনের শাসন চান ডক্টর কামাল। আপিল বিচারাধীন থাকলেও 2 বছরের বেশি দণ্ডিতরা নির্বাচনে অযোগ্য, অংশ নিতে পারবেন না বেগম জিয়া, জানালেন অ্যাটর্নি জেনারেল। রায় সরকারের ইচ্ছার প্রতিফলন, বলছে বিএনপি। এবং নিজ জেলায় জন্ম নিবন্ধনের বিধির কারণে পথ শিশুদের নিবন্ধন নিয়ে জটিলতা। সরকারি ভাতা সহ সুযোগ সুবিধা বঞ্চিত হচ্ছে শিশুরা, বিপাকে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। সময় সংবাদের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। সকাল থেকে উৎসব মুখর পরিবেশে বিভিন্ন দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত জমা দেওয়া যাবে। ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন ঢাকা 1, 2, 3, 19 ও 20 আসনের মনোনয়ন প্রত্যাশীরা। আর ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন ঢাকা মেট্রোপলিটনের অন্তর্ভুক্ত ঢাকা 4 আসন থেকে 18 পর্যন্ত মোট 15টি আসনের মনোনয়ন প্রত্যাশীরা। এদিকে কেউ কেউ মনোনয়নপত্র আজও সংগ্রহ করছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হবে 2রা ডিসেম্বর, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী 9 ডিসেম্বর। মনোনয়নপত্র জমা দেওয়ার খবর জানাতে এই মুহূর্তে ঢাকা জেলার প্রশাসক কার্যালয়ে রয়েছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সেগুনবাগিচায় ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয়ে রাশিদ বাপি এবং চট্টগ্রামের রিটার্নিং অফিসারের কার্যালয়ে রয়েছেন রিপোর্টার কমল দে। প্রথমে যাচ্ছি ফেরদৌস লিপির কাছে। লিপি, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে। এখানে মূলত ঢাকার বাইরে অর্থাৎ ঢাকা 1, 2, 3 এবং 19, 20 এই 5টি আসনের যারা মনোনয়নপত্র নিয়েছেন বিভিন্ন দল থেকে তারা জমা দিবেন। যদিও সকাল 9টা থেকে আসলে মনোনয়নপত্র জমা নেওয়ার কথা, আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রার্থীকে দেখিনি। তবে এখানকার যারা কর্মকর্তারা আছেন তারা বলছেন যেহেতু আজকে শেষ দিন, তার সেই ক্ষেত্রে কিন্তু মনোনয়ন যারা জমা দিবেন তারা হয়তো আসবেন, হয়তো কিছুটা বিলম্বে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু ঢাকার যে 5টি আসন, সেই 5টি আসনে বেশ কয়েকজন হেভি প্রার্থী রয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি এবং জোটের যে অন্যান্য শরিক দলগুলো আছে সেখানে। এক্ষেত্রে যদি বলি ঢাকা আসন থেকে যারা মনোনয়ন পেয়েছেন দলের পক্ষ থেকে, তার মধ্যে আওয়ামী লীগের আছেন ঢাকা 1 আসন থেকে সালমান এফ রহমান, এবং জাতীয় পার্টি থেকে আছেন সালমান যে উনি, এবং বিএনপি থেকে আছেন আবু আশরাফ এবং ফাহিমা হোসেন, যে বিএনপি থেকে 2 জন প্রার্থী ঘোষণা করা হয়েছে। এবং ঢাকা 2 আসনের কথা যদি বলি, 2 আসন হচ্ছে কেরানীগঞ্জ সাভারের একটা অংশ। এখানে আওয়ামী লীগ থেকে মনোনীত আছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম, যিনি বর্তমানে খাদ্যমন্ত্রী। এছাড়া বিএনপির পক্ষ থেকে আছে আমানুল্লাহ আমান। এবং ঢাকা 3 আসন সেখানে আওয়ামী লীগ থেকে আছে নজরুল হামিদ বিপু, এবং বিএনপি থেকে হচ্ছে গয়েশ্বর রায়। এবং ঢাকা 19 যে আসন সেখানে আছে ডাক্তার এনামুল, যিনি আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী, এবং বিএনপিতে আছে দেওয়ান সালাউদ্দিন। এবং ঢাকা 20 আসনেও আমরা দেখেছি আসলে এরকম হেভি ওয়েট প্রার্থী আছেন। এবং এখানকার যারা কর্মকর্তারা তারা কিন্তু প্রস্তুত আছেন, এবং আমরা দেখেছি যে তারা মনোনয়ন প্রার্থীদের ফর্ম জমা নেওয়ার জন্য অপেক্ষা করছেন, এবং তারা বলছেন যে শেষ দিন হওয়াতে হয়তো কিছুক্ষণের মধ্যে যে প্রার্থীরা আছেন তারা কিন্তু আসবেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। ঢাকার অপর যে রিটার্নিং অফিস আছে সেখানে আছে আমাদের আরেক সহকর্মী রাশেদ বাপি, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। লিপি, ধন্যবাদ আপনাকে। লিপি, আমরা গত কয়েকদিন থেকে যে বিষয়টি ধারণা করছিলাম সেটি কিন্তু সত্যি হয়েছে, অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, অর্থাৎ আজ আমরা বলেছিলাম যে গত কয়েকদিন থেকে যে আজকেই মানুষের বা প্রার্থীর চাপ বেশি পড়বে, সেটি কিন্তু সত্য হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, যিনি এখন রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন, তার এই কার্যালয়ে সকাল থেকে কিন্তু বেশ কয়েকটি মনোনয়নপত্র জমা পড়েছে। গত তফসিল ঘোষণার পর থেকে গতকাল পর্যন্ত মোট 40টি মনোনয়নপত্র জমা পড়লেও আজ কিন্তু বেশ কয়েকটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর
মধ্যে আমি একটু যদি জানিয়ে রাখতে চাই, বিএনপির একজন প্রার্থীর পক্ষে আজই কিন্তু প্রথম বিএনপির কোনো প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হলো। তিনি হচ্ছেন প্রার্থী আনারুজ্জামান, তার পক্ষে তোফায়েল আহমেদ ঢাকা 12 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া আজকে সকালে বিকল্পধারা এবং ন্যাশনাল পিপলস পার্টির দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব মিলিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার যে কার্যক্রম সেটি সকাল 9টায় শুরু হয়েছে এবং বিকেল 5টা পর্যন্ত চলবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং আমি আগেও যেটি বলেছিলাম সেটি হচ্ছে ঢাকার মোট 15টি সংসদীয় আসন, ঢাকা 4 থেকে 18 পর্যন্ত এই যে সংসদীয় আসনের যে প্রার্থীরা রয়েছে সেই প্রার্থীরা কিন্তু আজকেই মনোনয়নপত্র জমা দিতে পারবেন এবং আজকে কিন্তু শেষ দিন এবং শেষ দিনের যে কার্যক্রম সেটি কিন্তু চলছে পুরোদমে। এখানে 15টি সংসদীয় আসনের যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়ার জন্য রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসাররা কিন্তু অপেক্ষা করছেন, তারা টেবিলে অপেক্ষা করছেন। যারাই প্রার্থীরা আসছেন তারা কিন্তু তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এসে এখানে সহকারী রিটার্নিং অফিসারের এখানে জমা দিয়েছেন এবং তারপরে রিটার্নিং অফিসারের কাছে গিয়ে হাতে হাতে সেই কাগজ জমা দেওয়া হচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আগামী 2 ডিসেম্বর হচ্ছে এই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন এবং 9 ডিসেম্বর হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের দিন। আর এই মুহূর্তে চট্টগ্রামে রিটার্নিং অফিসারের কার্যালয়ে রয়েছেন সহকর্মী কমল দে, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ বাপ্পি। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, সেই হিসাবে কিন্তু চট্টগ্রামের যে জেলা প্রশাসকের কার্যালয়ে অন্তত 10টি আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিবেন এবং রিটার্নিং অফিসার আরেকজন রয়েছেন বিভাগীয় কমিশনার আব্দুল মন্নান, তার কাছে জমা দিবেন 6টি আসনের প্রার্থীরা। এক্ষেত্রে যাতে এই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন যাতে প্রার্থীরা কোনো রকম শোডাউন বা আচরণবিধি লঙ্ঘন করতে না পারে সেজন্য আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন শুরু করেছেন। অর্থাৎ এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে একটি আসনে 5 জন করে মাত্র যেতে পারবেন তারা মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। এবং এবার একটি নিরাপত্তার কথা বলে, যেহেতু 16টি সংসদীয় আসন রয়েছে এবং প্রার্থীদের পক্ষ থেকে শোডাউনের একটি বিষয় রয়েছে, সেখানে কিন্তু এখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি এই আদালত ভবন এবং জেলা প্রশাসক কার্যালয় যে পাহাড়ের উপরে, তার পাহাড়ের নিচে সবগুলি গাড়ি আটকে দেওয়া হচ্ছে এবং বাকিদেরকে পায়ে হেঁটে উপরে উঠতে হচ্ছে। সে সাথে অন্তত 5 প্লাটুন পুলিশ পুরো জেলা প্রশাসক কার্যালয়টি ঘিরে রেখেছে যাতে কোনো রকম আইন শৃঙ্খলার বিঘ্ন না ঘটে। অপরদিকে আমরা দেখেছি দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো রকম তারা যে আচরণবিধি রয়েছে সে আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটছে কিনা তা পর্যবেক্ষণের জন্য। অর্থাৎ এখানে চট্টগ্রাম জেলার যে 10টি আসন রয়েছে সেই 10টি আসনের মনোনয়নপত্র জমা দেওয়া হবে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের কাছে এবং চট্টগ্রাম শহরের যে শহর 3টি সহ পার্শ্ববর্তী আরও 3টি, মোট 6টি, সেই 6টি আসনের মনোনয়নপত্র জমা দেওয়া হবে রিটার্নিং অফিসার বিভাগীয় কমিশনার আব্দুল মন্নানের কাছে। অর্থাৎ জানেন যে আজ কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং বিকেল 5টা পর্যন্ত এই মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এবং আমরা দেখেছি সকাল 10টা বাজে প্রায় 1 ঘন্টা অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত কোনো প্রার্থীরা এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে আসেনি। আমরা যতটুকু জানতে পেরেছি সকাল 11টায় আওয়ামী লীগের প্রার্থীরা একযোগে এসে তারা একসাথে এসেই এই মনোনয়নপত্র জমা দেবেন, এরপরেই বিএনপির প্রার্থীরা আসবেন একসাথে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। এছাড়া যে জেলাগুলি রয়েছে, উপজেলাগুলি রয়েছে, সেই উপজেলাগুলির আসনগুলিতে কিন্তু আমরা জানতে পেরেছি প্রার্থীরা নিজ নিজ এলাকা থেকে তারা মনোনয়নপত্র জমা দিবেন এবং সেই 16টি উপজেলা রয়েছে সেই উপজেলাতে তারাও মনোনয়নপত্র জমা দিবেন। শুধুমাত্র নগর আওয়ামী লীগ এবং নগর বিএনপি নেতারা হয়তো বা এখানে এসে তারা মনোনয়নপত্র জমা দেন, যে কারণে কিন্তু যাতে এই মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু বিপুল পরিমাণ পুলিশ এবং পুরো আদালত এলাকা তারা অবস্থান নিয়েছে। তো বলা চলে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে এই চট্টগ্রামে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, অর্থাৎ 16টি আসনের মনোনয়নপত্র জমা দিয়ে যে অংশ চলছে সেটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে মনোনয়নপত্র জমা দিয়ে যে প্রক্রিয়া চলছে তার সর্বশেষ। চট্টগ্রামের রিটার্নিং অফিসার কার্যালয় থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার সার্বিক খবরাখবর সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। তারও আগে সেগুনবাগিচা ঢাকার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সেখানকার খবর জানাচ্ছিলেন সহকর্মী রাশিদ বাপ্পি এবং সর্বপ্রথম ঢাকা জেলা প্রশাসক কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। মনোনয়নপত্র দাখিলের সময় মিছিল, শোডাউন কিংবা মোটরসাইকেল শোভাযাত্রা করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বিকেলে ইসি সচিবালয়ে সংবাদ সম্মেলনে নির্দেশনার কথা জানান কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। মনোনয়নপত্র দাখিলের আগেই কোনো প্রার্থী শোডাউন করার চেষ্টা করছে, আমরা স্থানীয় রিটার্নিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা নির্দেশনা দিয়েছি এগুলো যাতে প্রতিহত করা হয়। এবছর থেকে গ্রাম পুলিশকেও আমরা নির্বাচন কাজে বিভিন্ন ভোট কেন্দ্রে আমরা ব্যবহার করব। রিটার্নিং অফিসারকে গণমাধ্যমের সাথে কথা বলতে পারবে না এই ধরনের কোনো পত্র নির্বাচন কমিশন অফিস থেকে জারি করা হয় নাই। আমরা শুধুমাত্র
যেটা বলেছি, নির্বাচন কমিশন ব্যতীত অন্য কোনো মন্ত্রণালয় বা অন্য কোনো প্রতিষ্ঠান তাদেরকে নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে ব্রিফ করতে পারবে না। ডক্টর কামাল হোসেনরা দুর্নীতিবাজ, খুনি ও যুদ্ধাপরাধীদের সঙ্গে হাত মিলিয়ে দেশে কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় এমন প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকতে হবে। গতকাল সন্ধ্যায় গণভবনে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের শতাধিক কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে একথা বলেন প্রধানমন্ত্রী। প্রতিশোধ পরায়ণ মনোভাব নয়, বরং উন্নত বাংলাদেশ গড়ে তোলায় তার লক্ষ্য বলে জানান শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় সেনা, নৌ ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ১৫০ শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা হাজির হন গণভবনে। লক্ষ্য মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সঙ্গে একাত্মতা ঘোষণা। দলে দলে ভাগ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে তারা সংহতি জানান মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত সরকারের সাথে। অনুষ্ঠানে আগত কর্মকর্তারা তাদের বক্তব্যে বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন, প্রতিশ্রুতি দেন আগামীতে দেশের উন্নয়নে সম্পৃক্ত হওয়ার। যে মাহাথির মোহাম্মদের সময় মালয়েশিয়ার যে গ্রোথ ছিল, গত ৭ বছরে বাংলাদেশের গ্রোথ তার চেয়ে অনেক বেশি ঊর্ধ্বমুখী। ১৬ই ডিসেম্বর থেকে একটি বিজয় মঞ্চ তৈরি করব প্রতিটি জেলায়, উপজেলায় এবং ঢাকায়, এবং তার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখার জন্য ৬টি স্লোগান ঠিক করেছি। আমরা আপনার সাথে আছি, আমরা যতটুকু পারি যে যেখানে আছি সেখান থেকে করব। এ সময় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সুশীল সমাজ নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে হাত মিলিয়েছে খুনি ও সন্ত্রাসীদের সঙ্গে। যারা আমাকে এই দুর্নীতিবাজ বলে বলে বক্তৃতা দিয়েছে, আজকে তাদের অবস্থানটা কোথায়? সব যে ভিড়েছে এমন এক জায়গায়, তারা গণতন্ত্র রক্ষা করতে কার কাছে গেল? যারা একেবারে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত, এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত, সেই সাজাপ্রাপ্ত মানুষের নেতৃত্বে চলে গেছেন আমাদের এই সুশীল বাবুরা গণতন্ত্র উদ্ধার করতে। আমি বলবো আমাদের ডক্টর কামাল হোসেন সাহেব সহ যে আমাদের সুশীল বাবুরা এক জায়গা হয়ে গেছেন, সবাই অনেক নীতির কথা বলে, এখন তাদের সেই নীতিটা কোথায় গেল? আদালতে দণ্ডিত অপরাধীদের কাছ থেকে মনোনয়ন নিয়ে ঐক্যফ্রন্ট নেতারা দেশে কোন গণতন্ত্র কায়েম করতে চান এমন প্রশ্ন তোলেন শেখ হাসিনা। যারা আইনকেই মানেনি, তাদের নেতৃত্বে আজকে তারা নির্বাচনের নমিনেশন নিয়ে তারা নাকি আইনের শাসন প্রতিষ্ঠা করবে। তারা এখানে কোন উন্নয়নটা করতে পারবে আর কোন গণতন্ত্রটা করতে পারবে, সেটাই আমার প্রশ্ন। যারা সবসময় ষড়যন্ত্রে লিপ্ত থাকে, এরা আবার কখন কোন ষড়যন্ত্র করবে, আমার মনে হয় দেশবাসী এই ব্যাপারে সচেতন থাকা উচিত। বিভেদ ভুলে আগামীতে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই তার লক্ষ্য বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার চিন্তা হচ্ছে আমার বাংলাদেশকে এই বিশ্বে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গতকাল 5টি বিভাগের মনোনীত প্রার্থীদের হাতে মনোনয়নের চিঠি তুলে দিয়েছে বিএনপি। অধিকাংশ আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেয় দলটি। এ কারণে চূড়ান্ত লড়াইয়ে প্রার্থী হিসেবে টিকে থাকা নিয়ে সংশয় থাকলেও ধানের শীষের টিকিট পেয়ে উচ্ছ্বসিত অনেকে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার দুপুর 12:30টার দিকে মনোনয়নের চিঠি হস্তান্তর শুরু হলেও সেখানে সকাল থেকেই ভিড় করেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের হাতে চিঠি দিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় দিনের মতো এই কার্যক্রম শুরু করেন। পরে চট্টগ্রাম, সিলেট, খুলনা ও ঢাকা বিভাগের মনোনীত প্রার্থীরা চিঠি নেন। তবে বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগের যারা প্রথম দিনে চিঠি নিতে পারেননি, মঙ্গলবার তারাও চিঠি সংগ্রহ করেন। দলীয় মনোনয়ন পেয়ে খুশি প্রার্থীরা। আমি প্রায় 30,000 ভোট পেয়েছিলাম উপজেলা নির্বাচন করার সময়। ইনশাআল্লাহ এবারও জনগণ আমাকে ভোট দিবে। দলের সুসময় দুঃসময় সকল সময় আমরা দলের জন্য নিজের সামর্থ্যের সবশেষটুকু দিয়ে কাজ করবার চেষ্টা করেছি। দল তার মর্যাদা দিয়েছে। ধানের শীষের মার্কা যারা পেয়েছে তারা নিশ্চয়ই নির্বাচিত হবে। আমার এলাকার মানুষের প্রতি আমার যে আস্থা, যে বিশ্বাস, যে ভালোবাসা, ইনশাআল্লাহ মহান রাব্বুল আলামিন আমাকেই কামিয়াব করবে। বরগুনা 2 আসন থেকে মনোনয়নের চিঠি নেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। মুন্সিগঞ্জ 1 থেকে শাহ মুয়াজ্জেম হোসেন ও মীর শরফত আলী সপু, ফরিদপুর 2 থেকে শামা ওবায়দকে মনোনয়ন দেওয়া হয়।
এদিন ঢাকা ৬ আসনে সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা ২ আসনে আমানুল্লাহ আমান, ঢাকা ১৩ আসন থেকে আতাউর রহমান ঢালি ও আব্দুল সালাম এবং ঢাকা ১৪ আসন থেকে মনোনয়নের চিঠি নেন সাবেক ফুটবলার আমিনুল হক। অধিকাংশ আসনেই একাধিক প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়। শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য এবং দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা নির্বাচনে যাচ্ছি। আমরা নিশ্চিত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়, সেই নির্বাচনে ঐক্যজোট শতকরা ৯০ ভাগ জয়লাভ করবে। বিজয় ছিনিয়ে না পর্যন্ত আমরা মাঠ থেকে সরে দাঁড়াবো না। এদিকে ২০ দলীয় জোটের প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম ৫ আসনে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রাম ১৪ আসনে এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ ও ভোলা ১ আসনে বিজেপি নেতা আন্দালিব রহমান পার্থকে মনোনয়ন দেওয়া হয়। মঙ্গলবার গভীর রাতে দুদিনের এ কার্যক্রম শেষ হয়। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে বসে নির্দেশনা দেওয়ার বিষয়টি সমালোচনা করেছেন ঐক্যফ্রন্ট নেতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। পিরোজপুর ১ আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত ব্যারিস্টার সরওয়ারের সঙ্গে ফোন আলাপে তিনি একথা বলেন। গতকাল ফোন আলাপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। এরা ওভার ওয়ার্ক অলসো, কোনো তো সিস্টেমেটিক কিছু করে নাই তো। এক্স্যাক্টলি স্যার, এই যে যখন একটা সিদ্ধান্ত হয়েছে দলীয় ভাবে এবং সেটা ওই তারেক সাহেব অ্যাপ্রুভ করেছে, হাউ এ ক্লার্ক অর সাম অফিসার ক্যান চেঞ্জ ইট। না না, আবার এটাও খারাপ, তারেক সাহেব ওইখান থেকে বৈশা হুকুমনামা দেবেন, ভাই তোমরা এখানে, এইটাও আবার ঠিক কাজটা। এখানে নিজেদের কাছে কিছু ক্ষমতা ছাড়তে হবে, এটা না হলে তো এটা হয়তো মাস্টার নিজেদের কাছে তন্ত্র না আসলে, আলাপ আলোচনা না আসলে, এখনো যেমন আছে এখানে অনেক ইয়ে আছে যেটা দিলে লাভ হইতো তাদের। সংবাদে আরো থাকছে, সন্দ্বীপের ৩ লাখ মানুষের যাতায়াতের জন্য রয়েছে মাত্র ৩০টি স্পিডবোট। লাভের আশায় সিন্ডিকেট করে সংখ্যা কমিয়ে দেওয়ার অভিযোগ। বিচারিক আদালতে কারো ২ বছরের বেশি দণ্ড হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন উচ্চ আদালত। তবে আপিল বিভাগে দণ্ড স্থগিত হলে নির্বাচনে অংশ নিতে বাধা থাকবে না। সাজা স্থগিত চেয়ে বিএনপির ৫ নেতার আবেদন খারিজ করে এ রায় দেন আদালত। এই আদেশের ফলে বেগম খালেদা জিয়া সহ দণ্ডিতরা আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হয়ে গেলেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। এই আদেশে সংক্ষুব্ধ আসামি পক্ষের আইনজীবীরা। দণ্ড স্থগিত না করেও শুধুমাত্র আপিল বিচারাধীন দেখিয়ে জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশ নিতে পারবেন কিনা এ নিয়ে আইনি বিতর্ক চলছিল। মঙ্গলবার সাজা স্থগিত চেয়ে বিএনপির ৫ নেতার আবেদন খারিজ করে দিয়ে এই অস্পষ্টতা দূর করলেন উচ্চ আদালত। আদালত আদেশে বলেছেন, ২ বছরের বেশি দণ্ড হলে দণ্ডভোগের ৫ বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে আপিল বিভাগে দণ্ডের রায় স্থগিত হলে প্রার্থী হতে বাধা নেই। সাজা স্থগিতের কোনো বিধান আইনে নেই বলেও অভিমত দিয়েছেন উচ্চ আদালত। সংবিধানের ৬৬(২) ঘ ধারায় দুদকের আইনজীবী বলছেন, ২ বছরের বেশি সাজাপ্রাপ্তরা নির্বাচনের সুযোগ পেলে তা হবে সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। করাপশনের এলিগেশন মাথায় নিয়ে আবার ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশনে অ্যাটেন্ড করা এবং ক্ষমতায় যাওয়া, এগুলা আদালত এগুলো ডিসকারেজ করেছে। কনভিকশন মাথায় নিয়ে ইলেকশন করা, এটা সংবিধানের মূল স্পিরিট যেটা আর্টিকেল 66(2)(d) তার পরিপন্থী। এর রায়ের ফলে বেগম জিয়া নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হয়ে গেলেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। নির্বাচন কমিশন এই আদেশ মানতে বাধ্য বলেও জানান তিনি। নির্বাচন কমিশন বা আদালত বা যে কোনো প্রতিষ্ঠান তারা কি সংবিধানকে কোনো রকম অগ্রাহ্য করতে পারবে? এটা সংবিধানের বিধান। ২ বছর কারাদণ্ড হলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এদিকে আদেশের ঘণ্টাখানিক পরই আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছেন বিএনপির চিকিৎসক নেতা ডাক্তার AZM জাহিদ। অন্য ৪ বিএনপি নেতাও আপিল করার ঘোষণা দিয়েছেন। 5 জন আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, আপিল বিচারাধীন বা দণ্ড স্থগিত করে নির্বাচনে অংশ নেওয়ার নজির রয়েছে। এর আগেও আমরা নজির দেখিয়েছি যে কনভিক্টেড পার্সনের কনভিকশন স্টে হলে ইলেকশন করতে পারে। ইন্ডিয়াতে ভুরি ভুরি ইনস্ট্যান্স রয়েছে, সেগুলো নজিরগুলো আমরা দাখিল করেছি, কোর্ট ওগুলোকে গ্রহণ করেননি। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, এ রায় শুধু বেগম জিয়ার প্রার্থিতার ক্ষেত্রেই নয়, সব দণ্ডপ্রাপ্তদের জন্যই প্রযোজ্য যারা নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
নির্বাচনের আগে বেগম জিয়ার বিরুদ্ধে দেয়া আদালতের রায়ে সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকেলে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। নির্বাচনের পূর্বে দেশনেত্রীর বিরুদ্ধে আবার এই এক রায় দেওয়া যে তিনি নির্বাচন করতে পারবেন না, এটা কোনো মতেই জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি এই রায়, এই আদেশ সরকারের আশা ইচ্ছারই প্রতিফলন হয়েছে। আমরা এই রায় জনগণ মেনে নিতে পারে না। শুধু নির্বাচনকে ব্যাহত করার জন্য, বিএনপিকে প্রতিহত করার জন্য, ঐক্য ফ্রন্টকে প্রতিহত করার জন্য, দেশের মানুষের অধিকারকে খর্ব করার জন্যই এই আদেশ দেওয়া হয়েছে। এমনিতেই জন্মের পর থেকে মৌলিক সুবিধাগুলো থেকে বঞ্চিত তারা। পথে তাদের ঘর, পথে ঠিকানা, নাম তাই পথ শিশু। জন্ম নিবন্ধন আইনে নতুন কিছু বিধির কারণে তাদের জন্ম নিবন্ধনে জটিলতা তৈরি হয়েছে। এতে শিক্ষা ও বিভিন্ন সরকারি ভাতা সহ অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এই পথ শিশুরা। রেজিস্ট্রার কর্মকর্তারা বলছেন এই বিধির বাইরে গিয়ে পথ শিশুদের জন্ম নিবন্ধন সম্ভব নয়। ময়না 2 বছর আগে ফুটপাত থেকে তার ঠিকানা হয় অপরাজেয় বাংলার এই শেল্টার হোমে। জন্ম নিবন্ধন না থাকায় এনজিওতে ঠাঁই পেয়েও বঞ্চিত শিক্ষার সুযোগ থেকে। সবাই যখন স্কুলে যায় তখন আমার খুব খারাপ লাগে যে আমি ওই স্কুলে যাবো ওদের সাথে। জন্ম নিবন্ধন আইন 2018-এর একটি বিধিতে বলা আছে শিশুকে তার জন্মস্থানে জন্ম নিবন্ধন করাতে হবে, যেটি পথ শিশুদের জন্ম নিবন্ধনে বাধা সৃষ্টি করছে বলে মনে করছেন সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা এনজিও কর্মীরা। ক্লস্টার কারণে যখন আমরা তাদের অ্যাড্রেসটা আমরা কারেক্টলি দিতে পারছি না, তখন আমাদেরকে ডিক্লেয়ার করতে হচ্ছে যে এই বাচ্চাটা আমাদের শেল্টারের, আমরা তার অভিভাবক। জন্ম নিবন্ধন ছাড়া প্রতিবন্ধী রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। আর বিধির বাইরে কোনো কিছু করা সম্ভব নয় জানিয়ে রেজিস্ট্রি কর্মকর্তা বলছেন এনজিওরা চাইলে পথ শিশুদের জন্ম নিবন্ধনে সার্বিক সহযোগিতা করবেন তারা। পথ শিশুরা এদের রেজিস্ট্রেশন করতে কোনো অসুবিধা নেই। যে বাচ্চাটা যেখানে পেয়েছেন নিকটস্থ আঞ্চলিক কার্যালয়ে যাবেন, ওখানে নিবন্ধন করা যাবে। কোন এনজিওর সমস্যা হচ্ছে ওই এনজিওর প্রতিনিধি যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা তার প্রতিকার দিতে পারবো। তবে মানবাধিকার কর্মীরা বলছেন জন্ম নিবন্ধনের আওতায় না এলে সমাজে অবহেলিত শিশুরা যে সকল সুবিধা থেকে বঞ্চিত হবে তাতে তাদের মানসিক বিকাশই শুধু নয় জীবনও হুমকির মুখে পড়তে পারে। এই ধরনের শিশুদের আরও ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতে না পড়ে সেটার দিকে বের এবং তার নাগরিক অধিকার পাওয়ার জন্য। এখন পর্যন্ত কতজন পথ শিশু এই নিবন্ধনের বাইরে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই কারোর কাছেই। 2018 সালে জন্ম নিবন্ধন আইনে বিধি সংশোধনের আগে এনজিওরা চাইলে পথ শিশুদের জন্ম নিবন্ধন তাদের নিজেদের সংস্থার নামেই করাতে পারতেন, যার সুবাদে পথ শিশুরা প্রাথমিক শিক্ষা, সরকারি অনুদান ও কারিগরি শিক্ষায় অংশ নিতে পারতেন। কিন্তু নতুন এই বিধির কারণে ভাসমান এই শিশুরা বঞ্চিত হচ্ছে এমন অনেক সুযোগ সুবিধা থেকেই। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, নানা সীমাবদ্ধতা পেরিয়ে নীলফামারীতে ফুটবল ও ক্রিকেটের প্রশিক্ষণ নিচ্ছেন নারীরা। সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের। এবারে ভোটের খবর। দলীয় সবুজ সংকেত পাওয়ার পর দেশের বেশিরভাগ জেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন মহাজোট প্রার্থীরা। বরিশাল 3 আসনে বর্তমান সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টি মনোনীত মহাজোটের প্রার্থী শেখ টিপু সুলতান গতকাল রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা দেন। গাজীপুর 1 আসন থেকে মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। গাজীপুর 3 আসন থেকে মনোনয়ন জমা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ। এদিকে যশোর 3 আসন থেকে মনোনয়নপত্র জমা দেন বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বাগেরহাটের 4টি আসনে মহাজোটের প্রার্থী শেখ হেলাল ও তার ছেলে শেখ সারহান নাসির তন্ময় সহ মনোনয়ন জমা দিয়েছেন মহাজোট মনোনীত 4 প্রার্থী। এছাড়া কিশোরগঞ্জ, নরসিংদী সহ দেশের বেশিরভাগ জেলায় মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেওয়ার খবর জানাতে এই মুহূর্তে বরিশাল রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফেরদৌস সোহাগ রয়েছেন এবং ময়মনসিংহ রিটার্নিং অফিসারের কার্যালয়ে রয়েছেন রিপোর্টার হারুনুর রশিদ। প্রথমে যাচ্ছি ফেরদৌস সোহাগের কাছে। সোহাগ,
আপনাকে ধন্যবাদ। আমি আছি বরিশালের রিটার্নিং অফিসারের কার্যালয়। সকাল থেকে এখানে যারা মনোনয়নপত্র জমা দিবেন তারা আসতে শুরু করেছেন এবং কিছুক্ষণ আগে বরিশালের বিএনপি 4 আসন থেকে মেজবাউদ্দিন ফরহাদ তিনি মনোনয়নপত্র জমা দিলেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে। আমরা যে জায়গাটায় রয়েছে আমি একটু দেখাবার চেষ্টা করব। এই জায়গাটিতে কিন্তু এখন রিটার্নিং অফিসার এবং তার সংশ্লিষ্ট যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন। আমরা একটু দেখাবার চেষ্টা করছি। এ পর্যন্ত বরিশালের 56টি বিভিন্ন আসনে কিন্তু মনোনয়নপত্র নেওয়া হয়েছে এবং 13টি মনোনয়নপত্র জমা পড়েছে। কিছুক্ষণ আগে জমা দিয়েছেন বরিশাল 4 আসন থেকে মেজবাউদ্দিন ফরহাদ, তিনি বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। একটু দেখাবার চেষ্টা করছি আমরা। এখন পর্যন্ত যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তার মধ্যে রয়েছেন ইসলামী আন্দোলন থেকে বেশ কয়েকজন এবং বিএনপি থেকে, ইসলামী আন্দোলন থেকে এবং স্বতন্ত্র প্রার্থী, এরাই কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন এখন পর্যন্ত। এবং এই মনোনয়নপত্র জমাদানের মধ্য দিয়ে কিন্তু আজকের এই শেষ দিনটিতে কিন্তু মনোনয়নপত্র সকলে জমা দিবেন এমনটা আশা করছেন সংশ্লিষ্টরা। একটু দেখাবার চেষ্টা করছি আমরা যারা রয়েছেন এখানে রিটার্নিং অফিসারের কার্যালয়, তারা কিন্তু অপেক্ষা করছেন মনোনয়নপত্র নেবার জন্য এবং যে প্রস্তুতি রয়েছে নির্বাচনের সবকিছু ঠিকঠাক রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং বাইরে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বেশ পুলিশ মোতায়েন রয়েছে এবং সকাল থেকে এই পর্যন্ত আমরা যেটা দেখেছি যে সকাল 9টা থেকেই কিন্তু পুলিশের উপস্থিতি আমরা দেখেছি এবং সুষ্ঠু, সুন্দর এবং একটি শান্তিপূর্ণ পরিবেশে যাতে নির্বাচনটি অনুষ্ঠিত হতে পারে সে লক্ষ্যে যেসব কার্যক্রম থাকা দরকার সেগুলো কিন্তু এখানে চালানো হচ্ছে আমরা যেটা জানতে পেরেছি। আর এর বাইরে আমরা জানি যে বরিশাল রিটার্নিং অফিসারের কার্যালয় ব্যতীত অন্য যে কার্যালয়গুলো রয়েছে, সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সহ বরিশালের অন্যান্য সবগুলো জায়গাতেই কিন্তু আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং সব জায়গায় উৎসবমুখর পরিবেশ বিজয় করছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল মোটামুটি বরিশাল থেকে সর্বশেষ তথ্য। আমরা যাচ্ছি এখন ময়মনসিংহে, সেখান থেকে জানাবেন সহকর্মী হারুনা রশিদ। ধন্যবাদ সোহাগ। ময়মনসিংহেও আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রস্তুতি নিচ্ছেন যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। তারা কিছুক্ষণের মধ্যেই হয়তো যে মনোনয়নপত্র দাখিল সেই কাজ শুরু করবেন। আমরা এই মুহূর্তে আছি ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয় বা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে। এখানে আমরা সকাল থেকেই অবস্থান করছি। তবে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এখন পর্যন্ত এই রিটার্নিং অফিসারের কার্যালয়ে কোনো মনোনয়নপত্র এখনও জমা পড়েনি। তবে আমরা বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমরা যে খবর পেয়েছি সেটি হচ্ছে যে হয়তো কিছুক্ষণ পরে এখানে মনোনয়নপত্র জমা দিতে একে একে বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রার্থী হয়েছেন তারা এখানে আসবেন। আমি জানতে পেরেছি যে এখানে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রৌশন এরশাদ ময়মনসিংহ 4 এবং ময়মনসিংহ 7 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি এই রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেবেন এবং এখানকার যে জাতীয় পার্টির আরও 2জন এমপি ময়মনসিংহ 5 এবং ময়মনসিংহ 8 থেকে সালাউদ্দিন আহমেদ মুক্তি এবং ফখরুল ইমাম তারাও এই রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া ময়মনসিংহের বিএনপি থেকে যারা যে 3জন মনোনয়ন পেয়েছেন বা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা জেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু ওহাবা খন্দ, সাবেক এমপি দেলোয়ার হোসেন খান দুলু এবং চিকিৎসক নেতা এবং বিএনপির কেন্দ্রীয় নেতা ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তারা এই রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেবেন বলে আমরা জানতে পেরেছি। তো এছাড়াও যে রিটার্নিং অফিসারের কার্যালয় ছাড়াও যে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় রয়েছে অর্থাৎ বিভিন্ন উপজেলা, সেখানেও মনোনয়নপত্র আজকে জমা নেওয়া হবে। আমি আরেকটি বিষয় বলে রাখতে চাই যে এই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা সবগুলো অফিসেই খবর নিয়ে জানতে পেরেছি যে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে সেই অফিসগুলোর সামনে এবং আইন শৃঙ্খলা যাতে কোনো ধরনের অবনতি না ঘটে তার প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে। সব মিলিয়ে কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা আশা করছি যে মনোনয়নপত্র দাখিলের যে কাজ সেটি শুরু হবে। তো এই ছিল আমার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সর্বশেষ খবর ময়মনসিংহের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে। প্রতি বছরই দেশের দ্বিতীয় মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটায় বাড়ছে মাছ বিক্রি ও মৎস্যজীবীর সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে সরকারি রাজস্ব আদায়ের পরিমাণও। কিন্তু উন্নয়ন হচ্ছে না মৎস্য অবতরণ কেন্দ্রটির। এতে ভোগান্তিতে রয়েছেন পাইকার, আড়তদার ও শ্রমিকেরা। মৎস্য উন্নয়ন কর্পোরেশন বলছে ধাপে ধাপে পূরণ করা হবে মৎস্যজীবীদের চাহিদা। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। সমুদ্রের খুব কাছে অবস্থান বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রটির, তাই গভীর সমুদ্রে ধরা মাছ খুব সহজে বিক্রি করতে পারায় প্রতিনিয়ত মাছ ভর্তি ট্রলার নিয়ে এখানে ভিড় করেন জেলেরা। শুরু থেকে মাত্র 350 টাকা ফি দিয়ে 27 জন আড়তদার অবতরণ কেন্দ্র ভবনে
আড়তদারের সুযোগ পাচ্ছেন। আর বাকি 51 জন আড়তদার বাজারের আশপাশে মোটা অঙ্কের টাকা দিয়ে ভাড়া থাকছেন। পাইকারি আছে প্রায় 100-র উপরে, কিন্তু 5-7 জনের জায়গা পাইছে আর তার সব মাছ নিয়ে টানা খেচরা করতে দৌড়ি করতেছে, কিন্তু বৃষ্টি নামলে আরো ভোগান্তি বাড়ে। যেই মাছটা আমরা 5 মিনিট উঠতে পারতে সেটা আমাদের 1-1.5 ঘন্টা লাগে যাইতেছে। এদিকে টল ঘরে ঠাসাঠাসি করে আড়তদাররা মাছ বিক্রি করলেও কেনা মাছ দেশের বিভিন্ন স্থানে পাঠাতে প্যাকেট করার জায়গা নেই পাইকারদের। একটা স্পটে একজন আড়তদার মাছ বিক্রি করবে, কিন্তু 3-4 জন এক জায়গায় বিক্রি করতে হয়, ওখানে সময়ও বেশি লাগে। পালা টানাইতে পারতাছি না, মিটারে মাছ মাপতে হয়, বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। অবশ্য মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তার দাবি, আস্তে আস্তে মৎস্যজীবীদের জন্য বাড়ানো হবে সুযোগ সুবিধা। আমাদের এই প্রতিষ্ঠানের পরিধি আরো বৃদ্ধি করব এবং যাদের যে সমস্ত দাবি আছে এগুলো আমরা পূরণের চেষ্টা করব। 1981 সালে দক্ষিণাঞ্চলের মৎস্যজীবীদের জন্য চালু করা হয় এ অবতরণ কেন্দ্রটি। বছর প্রতি রাজস্ব আদায়ের পরিমাণ বাড়লেও রাজস্বের বিপরীতে মৎস্যজীবীদের যে সকল সুযোগ সুবিধা পাওয়ার কথা তা থেকে বঞ্চিত হচ্ছে অধিকাংশ মৎস্যজীবীরাই। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপ। এখানকার 3 লক্ষ মানুষের যাতায়াতের জন্য রয়েছে মাত্র 30টি স্পিডবোট। আর কয়েকটি স্টিমার থাকলেও উপকূলে যেটি না থাকায় সেগুলো সবসময় চলে না। অথচ এই উপজেলা থেকে প্রতিদিন চট্টগ্রাম শহরে নদীপথে যাওয়া আসা করেন 5,000-এরও বেশি মানুষ। অভিযোগ, অতি লাভের আশায় সিন্ডিকেট করে স্পিডবোটের সংখ্যা কমিয়ে দিয়েছে একটি চক্র। দ্বীপ উপজেলায় ঘুরে এসে আশরাফুল আলম মামুনের ক্যামেরায় আরো জানাচ্ছেন শফিকুল আলম। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে স্থলভাগ থেকে বিচ্ছিন্ন চট্টগ্রামের সন্দ্বীপ জেলার সবচেয়ে বড় সমস্যা যোগাযোগ ব্যবস্থা। সেখানকার 3 লাখ মানুষকে সমুদ্রপথে যাতায়াতের জন্য নির্ভর করতে হয় স্পিডবোটের উপর। ঘাটে এসে রোদ বৃষ্টিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের। কাদামাখা পথ মারিয়ে উঠতে হয় বোটে। 150-র বেশি স্পিডবোটের বিপরীতে এখন চলছে মাত্র 30টি। সাগরপথে সন্দ্বীপ চ্যানেল পাড়ি দিতে স্পিডবোটের সময় লাগে মাত্র 18 মিনিট, অথচ মানুষ পিছু ভাড়া নেওয়া হয় 250 টাকা। যাত্রী হিসেবে স্পিড কম, আরো অনেক দরকার। সিরিয়ালে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা বসে থাকতে হয়। দাদাদের কোনো বড় কোনো লঞ্চ নাই, মানে ঝুঁকি নিয়ে জীবন চলাফেরা করতে হয়। ভাড়াটা 250 টাকা নিয়ে যাচ্ছে এরা স্পিডবোটে, আর মালাবোটে 130 টাকা নেয়। ঘাটের ইজারা দিয়ে থাকে জেলা পরিষদ। তদারকি করে এই সমাধান একমাত্র জেলা পরিষদ করতে পারে এমন মন্তব্য জনপ্রতিনিধির। যেহেতু জেলা পরিষদের আন্ডারে স্পিডবোট বাড়াবে কি বাড়াবে না, তো আমাদের দাবি আরো হলো বাড়াতে পারলে হয়তো যাত্রীগুলো আর একটু স্বাচ্ছন্দ্য বোধ করত। এই অবস্থায় আশার বাণী শোনালেন জেলা পরিষদ চেয়ারম্যান। মালপত্র রাখার জন্য আমরা সেট করব, পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা ওয়েটিং রুম থাকবে এবং তাদের আলাদা শৌচাগার থাকবে, এরকম ব্যবস্থাগুলি আমরা রাখতেছি। গুপ্তছড়া সহ 8টি ঘাটে স্পিডবোট ছাড়া কয়েকটি স্টিমার থাকলেও যেটি না থাকায় ঝুঁকি নিয়ে সেগুলোতে চড়তে চান না যাত্রীরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ঝিমিয়ে পড়া নীলফামারী নারীদের ক্রীড়াঙ্গনে ফিরেছে প্রাণের স্পন্দন। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শেখ কামাল স্টেডিয়ামে নারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ফুটবল ও ক্রিকেট। রয়েছে নানা সীমাবদ্ধতা, নেই ভালো মানুষের ভালো মানের কোচ। পারিবারিক নানা বাধার পরেও খেলাধুলার মাধ্যমে নিজেদের এগিয়ে নিতে চায় নীলফামারীর মেয়েরা। নারীদের আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিতে পর্যাপ্ত সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। নীলফামারী থেকে ঘুরে এসে আরো জানাচ্ছেন পারভিন আক্তার। বেশিরভাগ ফুটবলারই এসেছে ময়মনসিংহ, পার্বত্য চট্টগ্রাম ও টাঙ্গাইল থেকে। প্রচুর সম্ভাবনা থাকলেও সে তুলনায় একেবারেই পিছিয়ে আছে উত্তরের জনপদ নীলফামারী জেলা। নারী ফুটবলের সাম্প্রতিক জাগরণের প্রভাব পড়েছে এবার নীলফামারীতেও। নবনির্মিত শেখ কামাল স্টেডিয়াম হওয়ার পর নারীদের খেলাধুলায় আগ্রহ বেড়েছে এখানে। নারী ফুটবলারদের অনুশীলনের সুযোগ করে দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাইকেল পেয়েছে মেয়েরা। এতে করে আগ্রহ বেড়েছে খেলাধুলায়। মানসম্পন্ন কোচ না পাওয়ায় কিছুটা আক্ষেপ আছে মেয়েদের, তবে এর মধ্যেও সব প্রতিবন্ধকতা জয় করার ইচ্ছে ফুটবলারদের। ডিবলিং আগে করতে পারছিলাম না, কিন্তু ডিবলিং করতে পারি, ভালো পার্স রিসিভ। অনেক দূর দূর বাসা, যে কারণে আমাদের সাইকেল দেওয়া হয়েছে। প্রতিদিন প্র্যাকটিস করতে আসতে হয় আমাদের নতুন নতুন কোর্স আসলে আমরা নতুন কিছু শিখবো, এখানে জানবো। শুধু ফুটবলই নয়, বর্তমানে 14 জন নারী ক্রিকেটারও প্রশিক্ষণ নিচ্ছে নীলফামারী স্টেডিয়ামে। এই মেয়েদের স্বপ্ন সালমা জাহানারাদের মতো হওয়া। সালমা জাহানারা এরা যেমন খেলায় এদের মতো আমি হতে চাই। ড্রাইভের কাজ, ক্যাচ, এগুলো মানে অনেক কিছুই শিখতেছি।
নীলফামারী জেলার নারী ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসনও। পর্যায়ক্রমে আমরা যারা এই ছোট ছোট মেয়েদেরকে আমরা বিভিন্ন ক্রিকেট, ফুটবল, অন্যান্য সব ধরনের প্রশিক্ষণ দেওয়ারও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আগামীতে নারীদের ক্রীড়াঙ্গনে আরো সুযোগ সুবিধা বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি। পারভিন আক্তার, সময় সংবাদ, নীলফামারী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। দেশের বেশিরভাগ জেলায় জমা দিচ্ছেন আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীরা। মিছিল শোডাউন করলে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির। এখনো চূড়ান্ত হয়নি জাতীয় ঐক্যফ্রন্টের আসন বন্টন। জোটগত নয়, দলগতভাবে মনোনয়নপত্র জমা দেবেন প্রার্থীরা, জানালেন শীর্ষ নেতারা। শেখ হাসিনা সরকারের সঙ্গে সশস্ত্র বাহিনীর 1.5 শতাধিক অবসরপ্রাপ্ত কর্মকর্তার একাত্মতা। প্রধানমন্ত্রী বললেন, সন্ত্রাসীদের কাছ থেকে মনোনয়ন নিয়ে আইনের শাসন চান ডক্টর কামাল। আপিল বিচারাধীন থাকলেও 2 বছরের বেশি দণ্ডিতরা নির্বাচনের অযোগ্য, অংশ নিতে পারবেন না বেগম জিয়া, জানালেন অ্যাটর্নি জেনারেল। রায় সরকারের ইচ্ছার প্রতিফলন, বলছে বিএনপি। এবং নিজ জেলায় জন্ম নিবন্ধনের বিধির কারণে পথ শিশুদের নিবন্ধন নিয়ে জটিলতা। সরকারি ভাতা সহ সুযোগ সুবিধা বঞ্চিত হচ্ছে শিশুরা, বিপাকে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *বিন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।